ষষ্ঠ পরিচ্ছেদে আমরা দেখলাম যে কিভাবে জুপিটার রিজেক্ট করে দিল, কণিকে নিল না। তো অ্যাপেলোতে বাধ্য হয়ে ক্ষিতীশ গেল, এবং অ্যাপেলোতে সে কথাই মানে সে বলেই নিল প্রথমে যে কণিকে সে শেখাবে, সে কিন্তু কোনোদিন অ্যাপেলোর হয়ে কোনো কাজ করবে না, কারণ সে জুপিটারে, সে চিরকাল জুপিটারেরই থাকবে। এরপর আমরা 7 নম্বর পরিচ্ছেদে ঢুকছি। কণির প্রশিক্ষণ শুরু হচ্ছে। না না না, কতবার বলবো, কোনোইটা অতটা ভাঙবে না। হাতটা এমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাতটাও এগোচ্ছে আর ডান কাতটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে নে আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাওয়ার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ আমাকে দেখ। উনি এতদিন গঙ্গায় সাঁতার কেটে এসেছে, তার সঠিক কোনো প্রশিক্ষণ নেই, তাই সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে প্রতিযোগিতায় সাঁতার কাটতে হয়। সে এমনি সাধারণ সাঁতার জানে, সে গঙ্গা এপার ওপার করতে পারে, কিন্তু সঠিক প্রশিক্ষণ তার নেই। সেই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে ক্ষিতীশ সিংহ। তোর কোনোইটা কেন বাঁক খাচ্ছে না, বোঝার চেষ্টা করে এইভাবে, এইরকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের ওপর থাপড়ে থাপড়ে হাত ফেলিস দেখছি, ওভাবে নয়, পরিষ্কারভাবে সব করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি না ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বা হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। তোমরা যারা সাঁতার জানো তারা নিশ্চয়ই এরকম ভাবেই সাঁতার শেখো। পুরোপুরি সাঁতারের নিয়ম এখানে আলোচনা করা হচ্ছে। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি, মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উকি দেবে, হাঁ করে নিঃশ্বাস নিতে দিতে। আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ঢুকছে। যা 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 আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল এখনো একটা জিনিস ঠিক মতো করতে পারলি না। অর্থাৎ অ্যাপেলোতে 2 সপ্তাহ হয়ে গেল ক্ষিতীশ শেখাচ্ছে কণিকে। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতীশ সমানে বকবক করে চলেছে। খনি পাড়ের ধারে খানিকটা সাতটায় আর থেমে থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে, এখন 8:30। 2 ঘন্টা ধরে টানা প্রশিক্ষণ চলছে। একটি মেয়ের পক্ষে জলে 2 ঘন্টা ধরে প্রশিক্ষণ নেওয়া কতটা সম্ভব, আর যে কোনোদিন আগে এরকম ভাবে শেখেনি। আর পাচ্ছি না ক্ষিপ্তা। কেন? বলেছিলি দুদিনেই সুহাসের মতন স্ট্রোক শিখে নিবি, 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না হচ্ছে না বলে যাচ্ছেন। না হলে কি বলবো, হচ্ছে? হচ্ছেই তো, কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। কঠোরভাবে অনুশীলন করার প্রয়োজন। সাঁতার শিখে বাংলা দলে জায়গা পেতে গেলে যে কঠোরভাবে প্রশিক্ষণ প্রয়োজন, সেই কঠোর প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে ক্ষিতীশদা। তো সেই জন্য কনি কিন্তু বিরক্ত হয়ে পড়ছে। টানা 2 ঘন্টা সে জলে রয়েছে, তার আর ভালো লাগছে না সেই জলে থাকতে। কনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতীশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেবো। সেই লোক দেখাচ্ছে, সেই নাইলন কস্টিউমে দরকার নেই আমার। স্বাভাবিকভাবে তিতি বিরক্ত হয়ে পড়েছে কনি, তাই কনি এখন সেই কস্টিউমটাও সে রিফিউজ করছে। বাঁধানো পাড়ে 2 হাত ভরে কনি জল থেকে উঠে দাঁড়ালো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তি করে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কনি কথা বলল না, এগিয়ে গেল রেলিং এর গেট রক্ষা করে। খিদে তো পাবেই, ভাবছি 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। নিজের মনেই ক্ষিতীশ ভাবছে। কনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখলো প্রায় 1 টাকার ধাক্কা। তখনকার দিনে ভাবো, 2টো ডিম, 2টো কলা, 2টো পাউরুটির টোস্ট 1 টাকায় পাওয়া যেত, এখন তো অসম্ভব ব্যাপার। তো সেটা 1 টাকার ধাক্কা, সেই 1 টাকার জন্যই 30 মানে মাসে 30 টাকা, সেটার জন্যই কিন্তু ক্ষিতীশকে ভাবতে হচ্ছে, কারণ ক্ষিতীশের তো কোনো আর রোজগার নেই। এবার বলছে আজ থেকে। ক্ষিতীশ ঘাড় নাড়ল। কোনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো, অর্থাৎ খাবারটা আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতীশ কৌতূহলী হয়ে বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না। কোনি যে ঘর থেকে আসছে সেই ঘরে দুবেলা ঠিকমতো আহার জোটে না। তার ছোট ছোট ভাই বোন রয়েছে, তাই কনির কাছে 2টো কলা, 2টো ডিম সেদ্ধ আর 2টো টোস্ট অনেক ব্যাপার। সে একা সব কিছু খাবে আর তার ভাইরা অভুক্ত থাকবে, ভাই বোন অভুক্ত থাকবে, এটা নিশ্চয়ই কনির কাছে মানে কনির পক্ষে ভালো লাগবে না। কনির মনের একটা কষ্ট থেকে যাবে, তাই সে বলছে এটা বাড়িতে নিয়ে যাবে। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ শর্ত দিচ্ছে, খাবার ভাবো
মানে কতটা কঠোর হতে হচ্ছে ক্ষিতিশ সিংহকে, তাকে খাবারের বিনিময়ে খাবারের লোভ দেখাচ্ছে, তার পরিবর্তে তাকে কি করতে হবে, আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কণিকে আরো পরিশ্রম করানো অমানুষিক কাজ হবে, সেটা ক্ষিতীশ বুঝতে পারছে। কিন্তু ক্ষিতীশেরও কিছু করার নেই, তাকেও প্রশিক্ষণ দিতে হবে, এবং এরকম ভাবে ছাড়া তাকে আর প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয় বলে ক্ষিতীশ বুঝতে পারছে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবে। হয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না, খাটুক, আরো খাটুক। যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলকে। এই জন্য চরিত্র চাই, কুঁয়ার রূপ চাই। বুঝে গেছে ক্ষিতীশ যে কোনি একরোখা, তাকে যদি চ্যালেঞ্জ না দেওয়া হয় সে কিন্তু কোনো কাজ করবে না। তাই তাকে এইভাবে সে লোক দেখিয়ে এইভাবে চ্যালেঞ্জ দিয়ে তাকে দিয়ে করানোর চেষ্টা করছে। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন, 2টো ডিম, 2টো কলা, 2টো মাখন টোস্ট। যন্ত্রণা কি জিনিস সেটা সে, যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিন তুই উঠতে পারবি না। যন্ত্রণা কি সেটা কিন্তু কোনি জানে, পেটের খিদের যন্ত্রণা কোনি জানে। তাই তাকে আরো যেন উজ্জীবিত করার জন্য বলছে যন্ত্রণা কি জিনিস সেটা সে। এখানে যে তুই সাঁতার কাটছিস, 2 ঘন্টা হয়ে গেছে, আরো 1 ঘন্টা করতে হবে। হাত ব্যথায় ছিঁড়ে যাবে, পা ব্যথায় ছিঁড়ে যাবে, কিন্তু যন্ত্রণা কি সেই জিনিসটা তোকে শিখতে হবে। যন্ত্রণার সঙ্গে যদি তোর পরিচয় না হয়, তাকে ব্যবহার করতে যদি না শিখিস, তাহলে লড়াই করে তোর যদি তাকে না হারাতে পারিস, সেই যন্ত্রণাকে যদি তুই না হারাতে পারিস, তাহলে কোনোদিনই তুই বড় হতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, কোনোই অতটা উঠবে না মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারাতে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কনির সঙ্গে কথা বলে যাচ্ছে। এই কথাগুলো ক্ষিতীশ তাকে উদ্বুদ্ধ করার জন্য বলবার চেষ্টা করছে, কিন্তু প্রকাশ পাচ্ছে না, যেটা ক্ষিতীশ নিজের মনে মনে বলছে। মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কনি। মাঝখানে চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে, বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপেলোর নম্বর খেলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলোয় পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে, পাশাপাশি ক্লাব দুটো। সেগুলো এখন জনশূন্য, শুধু জুপিটারের স্প্রিংবোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটাচারে উটকো বাচ্চা ছেলে। জুপিটার ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে 2টো লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। ওইখান থেকে জুপিটার থেকে তারা লক্ষ্য রাখছে ক্ষিতীশের ওপর। অ্যাপেলো ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। এটা 2জন সাঁতারু, ভালো বিখ্যাত সাঁতারু। এরা এখন শিখছে হচ্ছে অ্যাপেলোতে, অ্যাপেলোতেই করছে। আগে এরা জুপিটারে ছিল। কনি সাঁতার দেখতে তারা রেলিং এর ধারে দাঁড়ালো। অমিয়া 2 দিন পর আজ জলে নেমেছিল, কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিং এ ঠিক জুত পায় না। দুজনে তাই আজ আধ মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা, অমিয়া জিজ্ঞাসা করলো। ক্ষিপ্তার আবিষ্কার, বেলা চোখ পাকিয়ে বলল। শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? ক্ষিপ্তা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। অর্থাৎ ওদের মধ্যে এখন আলোচনা হচ্ছে কনিকে নিয়ে, ক্ষিপ্তা মানে ক্ষিতিশ সিংহকে নিয়ে। কিন্তু সে কি রে, ওর তো কোনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব, যেখানে ক্ষিপ্তা আছে সেখানে আমি নেই, অমিয়া বলছে। 5 জনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ওটা আমার সহ্য হয় না। আমিও তাহলে যাব, অমিয়া যেখানে যাবে বেলাও সেখানে যাবে। দুজনে আরেকবার কনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে করলে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। অহংকার, দর্প, সেটাই প্রকাশ পাচ্ছে অমিয়ার মধ্যে। কিন্তু অমিয়া এটা জানে না যে অহংকার হচ্ছে পতনের মূল কারণ। যদি অহংকার করো নিজের কাজ নিয়ে, তাহলে তোমার পতন অবশ্যম্ভাবী। মানুষ যখন উচ্চতার শিখরে পৌঁছে যায় কিছুতে, তখন অহংকার করা উচিত নয়। সবসময় মাটির পানে তাকিয়ে থাকতে হয়, মাটির মানুষ হয়ে থাকতে হয়। তাহলেই কিন্তু তুমি তোমার সমস্ত লড়াইয়ে যুদ্ধে জয়ী হতে পারবে। কিন্তু যেই মুহূর্তে তুমি অহংকার করতে শিখবে, সেই মুহূর্তে কিন্তু তোমার সেই দর্প অহংকার সমস্ত কিছুর পতন ঘটবে, এবং তোমার নিজেরও পতন ঘটবে। কিন্তু অমিয়া সেই অহংকারই প্রকাশ পাচ্ছে কনিকে দেখে। সে বলছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এই লাইনটা আন্ডারলাইন করে রেখে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে।
9:45, বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবে। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পেছনে কোনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ, সেই বিষ্ণুধর আমরা যাকে পেয়েছিলাম প্রথম পরিচয়েই। ও ক্ষিতীশ বাবু, আপনাকেই খুঁজছি। যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না, একটু ডিসকাশন করলে ভালো হতো। আপনি তো একটা স্পিচ লিখে দিয়ে এসছেন, স্পিচ অর্থাৎ একটা স্পিচ লিখে দিয়ে এসছে কোথায় কি বলবে, তো সেটা ঠিক বাগে আনতে পারছে না, কিভাবে বলবে সেটা ডিসকাশন করতে হবে, আলোচনা করতে হবে। আজকে তো বিকেলে সভা, কিন্তু আমার যে এক্ষুনি বাজার করে বাড়ি পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, বাজার সেরে বাড়ি গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলবো। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়লো। খাবারের কি হবে? কনিকে তো তখনও খাবার দেয়নি। ও তোর ডিম কলা, কনির প্রশিক্ষণ হয়ে গেছে, কনিকে তো খাবারটা দিতে হবে। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বললো ভেবে পেলো না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেবো। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে 1 টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসবি। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করলো, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ। ভবিষ্যতে এই হবে আমার হাতের জাদুকাঠি, একেই আমি বাংলা দলে স্থান যেভাবেই হোক পাইয়ে দেবো, যেভাবেই হোক সে নিজের চেষ্টায় পাবে। এটাই যেন ক্ষিতীশের এই কথার মধ্যে প্রকাশ পেল। লীলাবতী যথারীতি তাড়া দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো, নিজের বাড়িতে নিয়ে গেছে। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে, সেই বিড়াল। বিষ্ণু কুকুরে গিয়ে বললো, ও দুটোকে সারা দেখলেই গা শিরশির করে। বিড়াল দুটোকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিয়ে ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো। বিড়াল সরে যাচ্ছে, সেই দেখে বলছে, দারুণ ট্রেনিং তো। ওদের ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সবকিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিও। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছে? তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা আমি জানি। মানুষের জানোয়ারকে দেখলে গা শিরশির করে, কিন্তু জানোয়ারের মানুষকে দেখলে গা শিরশির করে কিনা সেটা আমি ঠিক জানি না। একটু ব্যঙ্গ করে বলছি বিষ্ণুধর। ওই ওই অমনি তেরা বেঁকে কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজটা বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওরা দলের ছেলেরা থাকবে। ফর্স করে যদি কিছু প্রশ্ন করে বসায়, যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হবে। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন, ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই সেই জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়া ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন? কৃতিশ মাথা নাড়ল। রাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে স্টেটই তাদের সবকিছু করে দিচ্ছে। সেরকম আমাদের দেশেরও গভর্নমেন্টের দেখা উচিত, যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এইসব কথা তো একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো, অর্থাৎ বামপন্থী ধরনের তো। এটা ক্ষিতীশ বলতে চাইছি। রাশিয়াতে তো বড় বড় খেলোয়াড়দের খাওয়া দাওয়ার কথা চিন্তা করতে হয় না, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা গভর্নমেন্টই করে দেয়। তাদের রাষ্ট্রই এইসব নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু আমাদের গভর্নমেন্টেরও সেই সব চিন্তা ভাবনা করা উচিত। এটা একটু ভাবা উচিত। সেই জন্য, কারণ সবাই তো বামপন্থী ধরনের এখন পাবলিক হয়ে যাচ্ছে। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র, এখানে প্লেয়ারকে সবকিছুর জন্য লড়তে হয়। দেখো, অনেক প্লেয়ার আছে, ফুটবল প্লেয়াররা অনেকেই আছে যাদেরকে দুবেলা মানে ঠিক মতো খাবার জোটে না। অনেক এরকম কিন্তু প্লেয়ার আছে যারা বা ভলিবল খেলে, হ্যাঁ কবাডি খেলে, এরকম অনেকে আছে তারা কিন্তু ঠিক মতো দুবেলা খেতে। তারপরে তোমরা দেখেছো যারা পর্বতারোহী, তাদেরও কিন্তু কিভাবে স্পন্সরশিপ পেতে হয়, তাদেরও কিন্তু ঠিক মতো খাবার জোটে না অনেকের। তো সুতরাং সেগুলোর জন্য কিন্তু সরকার কিছু চিন্তা ভাবনা করে না। বড় বড় খেলা শুধু ক্রিকেট বা ফুটবলের বড় বড় স্তরের ক্লাবের যারা, তারাই শুধু বিরাট বড় লোক, তারাই প্রচুর পয়সা ইনকাম করে। কিন্তু ছোট ছোট স্তরের খেলোয়াড়রাও যে খেলোয়াড়, তারাও যে দেশের জন্য কিছু করছে, চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু ভাবা হয় না। আপনি কি সবকিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতন কামড়া কামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটপট করতে করতে উঠতে হয়। পড়ুন পড়ুন, লেখাটা পড়ুন তো। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে তাকিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি,
অস্ট্রেলিয়ার কথা উঠলে সবার আগে কাদের নাম আপনার মনে আসবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই জানেন। ইথিওপিয়ার ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিরা যখন দৌড়লো দেশটা বিখ্যাত হয়ে গেল। বিষ্ণুধর দম নেবার জন্য থামলো। ক্ষিতিশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল, বলল, কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না? মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলেমেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক বা সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। তবু এদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতি, সেনাপতি মৃত্যুর আর ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, এই লাইনটা আন্ডারলাইন করো, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। এটা থেকেও প্রশ্ন আসতে পারে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়। কেন? একটা যুদ্ধ যেমন সেই দেশের হয়তো জয় হলো, কিন্তু অন্য দেশে সেই সেনাপতির দ্বারাই কিন্তু বহু মানুষের মৃত্যু ঘটেছে। সেই দেশের মানুষ কিন্তু তাকে ঘৃণা করবে, অর্থাৎ সে একদিকে যেমন শ্রদ্ধা পাচ্ছে আর একদিকে ঘৃণা পাচ্ছে। কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। কি বিরাট সাঁতারু বা যে কোনো খেলোয়াড়, তারা কিন্তু সারা পৃথিবীকে প্রেরণা দিচ্ছে, সারা পৃথিবীর হয়ে সে করছে কাজ, এবং তার সম্মানটা অনেক বেশি। একটা মেডেল কি করে? একটা মেডেল একটা চাকতি। সেই মেডেলটা একটা কোনো খেলার বা কোনো কিছুর প্রতীক। সেই মেডেলের দামটা অনেক, হিরোর দামও অনেক। সেই হিরো কিন্তু আরো বেশি দামি, মানে মেডেলের থেকেও হিরোর দাম অনেক বেশি। যে সে কাজটা করছে তার দাম অনেক বেশি, তার মূল্য অনেক বেশি। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবলার, ক্রিকেটার এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো, অর্থাৎ ফুটবল, ক্রিকেট এগুলোর কথা বলুন, শুধু সাঁতারু সাঁতারু বলবেন না। আপনি সাঁতারু বলে, আপনি প্রশিক্ষক, সাঁতারু প্রশিক্ষক বলে শুধু সাঁতারুর কথা বললে হবে না। যা খুশি বলুন, কিছু যায় আসে না, শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও আমরাই বাধ্য করি তাদের উচ্চ বৃদ্ধি করতে, আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন, খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে আঘাত নেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন। আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্রিটিশ ভুকটি করে তাকালো। বিশ্বনাথ বললো, এই জন্যই নিশ্চয় ফি দেবো, আপনাকে ফি দেবো, টাকা দিয়ে দেবো। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 100 টাকার। ওই মাথার মধ্যে আছে 1 টাকা করে রোজ খরচা হবে, 30 টাকা, অত কোনো উপার্জন নেই। চাকরি? বিষ্ণুধর অবাক হয়ে বললো, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকার দরকার, এইভাবে বক্তৃতা করে লিখে সারা জীবন চলবে না। আচ্ছা আমি দেখবো কোন। 8 ঘন্টার মধ্যে ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাওয়ার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্তে আংটা বেঁধে আটকাবার কাজে লেগে পড়লো। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল, এখানে ট্রেনিং এর জন্য এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাঁচ বালিশের মতো চটের কোলে সের দশেক বালি দিয়ে ভরতে শুরু করলো। ফ্রি অ্যান্ড ব্যায়ামের সময় এই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশে কাজ দেখে অবাক হয়ে পড়লো, এগুলো আবার যে বের করলে, ব্যাপার কি? কনির জন্য। কে কনি? একটা মেয়ে, ওকে তৈরি করবো। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকারা মাটি, অর্থাৎ যেটা দিয়ে প্রতিমা করা হয়। সেই মাটিটা প্রথমে কাদার তাল থাকে, সেটাকেই গড়ে পিটে প্রতিমা তৈরি করতে হয়। ঠিক সেরকম ও একদম মাটি, সেই মাটিকে আমাকে গড়ে তুলতে হবে। গড়তে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না। লীলাবতীর করুণা পাওয়ার চেষ্টা করছে, যাতে কনির খাবার দাবারের ব্যবস্থা লীলাবতী করে দেয়। ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করবো। ঘরের মধ্যে থেকে লীলাবতী শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম ওই প্রজাপতির জন্য, প্রজাপতি যে টেলারিং সেন্টারটা, সেটার জন্য। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে, এখন টেনে টেনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। অর্থাৎ বুঝিয়ে দিল এই কথাতেই যে কনির খাওয়া দাওয়ার দায়িত্ব সে নিতে পারবে না। ক্ষিতীশ কথা বাড়ালো না। বিকেলে অ্যাপেল গিয়ে দেখলো কনি আসেনি। পরদিন সকালে কনি এলো 8 ঘন্টা দেরিতে। ক্ষিতীশ একে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে কনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1 টাকা করে দেবেন। ক্ষিতীশের রাতটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ 1 টাকা করে দিতে হবে আমাকে? তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদয় নাকি? আমি কি তোকে শেখাচ্ছি বলে তোকে আমায় 1 টাকা করে দিতে হবে? এটা কি ব্যাপার? অত খাটাবেন আর খেতে দেবেন না? কনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে ক্ষিতীশ হেসে ফেললো। কনিও হাসলো। দুজনের মধ্যে যেন একটা নিঃশব্দ বোঝাপড়া হয়ে গেল। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। উনি কথাগুলো শুনলো, মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ লেজটা লক্ষ্য করে বলল, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে এসেছিস, তার হেরেছিস, তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস।
কোনি চোখ দুটো সরু হয়ে এলো, মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কোনির কাছে খবর মানে চলে আসলো এটা। কোনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরবো না, আমার গায়ের রং কালো। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে কোনির পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ একদৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। ও বুঝে গেল যে হিয়া মিত্তিরই হচ্ছে ওর ওষুধ, সেই যে ফর্সা মেয়েটি রবীন্দ্র সরোবরে যে ওকে হারিয়েছিল। তাই সে বলে দিল, লাল কস্টিউম আমি পরবো না, আমার গায়ের রং কালো, লাল কস্টিউম। ও তো ফর্সা ছিল প্রচন্ড, তাই তার মধ্যে লালটা একটা উজ্জ্বল লাগছিল হিয়াকে। সেই রাগটা যেন ওর প্রকাশ পেল। তখন বুঝে গেল ক্ষিতীশ যে হিয়া মিত্র হচ্ছে ওর ওষুধ। এটাও প্রশ্ন হয়, দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। ক্ষিতীশ চলছে কেমন? নকুল মুখুজ্জি রেলিং এ দুহাত ধরে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? বিএসএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে, এসব জুপিটারের ধীরের এই কারসাজি। এদিকে অ্যাপেলোর আর্থিক অবস্থাও ভালো নয়, তুই একটা টাকাওয়ালার লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশের হঠাৎ মনে পড়লো বিষ্ণুধরকে, বললো চেষ্টা করবো, কিন্তু নকুলদা বিএস থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোড়ল। কিন্তু মোড়লদের দলাদলি ঝগড়া প্রতিপত্তি লোভে সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জি এসে উঠে বলে, জেনে রাখ এবার অ্যাপেলোয় কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই দুটো মেয়ে ছাড়া। অমিয়া আর বেলার কথা বলছে। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো, ওনারা জেনে রাখ সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জি চলে যাওয়ার পর ক্ষিতীশ আবার কোনির দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে বলে দিয়েছি না, পা যখন পেছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওটার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে কিকিং শুরু করে, অমিয়া আর বেলা ওর ট্রেনিংটা নিয়ে যদি শুরু করে দেয় কিকিং, তারপরেই ভাবলো এখন আর ওদের পক্ষে আদিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিং আনা সম্ভব হয়। তাহলেও শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে, হরিটা অন্যভাবে হয়তো অন্যদের এইভাবে শেখাতে পারে। হাত নেড়ে ক্ষিতীশ ডাকলো কোনিকে, পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বললো, যা বলেছিল হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এইরকম পেছন দিকে টান করে ঠেলে রাখবি। আর কিক করার সময় যতটা না নিচের দিকে, তার থেকে পেছন দিকে পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে শোল্ডার সাঁতার কেটে 4টে গোল জিতেছে টোকিওয়ে। আবার কর 6 বিট, এক চক্কর হাত পাড়ি, আর সেই সঙ্গে 6টা করে পা মারবি। করে যা করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, তোর দাদার খবর কি? আসতে বলিস একদিন, দেখে যা কেমন তুই শিখছিস। উনি জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করলো মুখটা কেমন যেন করুণ গম্ভীর হয়ে উঠেছে। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাছে যায়নি। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা পরে একদিন দেখতে যাবো। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে, অর্থাৎ এক্সারসাইজ, প্রপার ডায়েট, এগুলো সমস্ত কিছুই সাঁতারের জন্য প্রয়োজন। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করেছি, ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারদের সঙ্গে কথা বলে ঠিক করবো। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো। ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের দিকে কাছে এসে দাঁড়ালো, 1 টাকা খনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। খনি ডাকলো, ক্ষিদা আর 2 টাকা দেবেন? তাহলে 2 দিন আর আমায় দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রুকুঞ্চিত হয়ে ফিরছে, চাল কিনবো, তারা তো কাছে যেতে পারছে না। ভাবো মানুষ কতটা দরিদ্র, দাদা কাজে যেতে পারছে না, যে টাকা ওকে কলা ডিম পাউরুটি খাওয়ার জন্য দিতে হচ্ছিল, সেই টাকা আজকে চেয়ে নিচ্ছে, আর 2 দিনের আগাম টাকা। বাড়িতে চাল নেই, চাল কিনবে বলে। করি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে নিল, প্রশ্ন না করে ক্ষিতীশ আরো 2 টাকা দিল। সংসারী বুঝে গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিচ্ছে সেটা কিসে ব্যয় হয়। ঘন্টাখানেক পরে ক্ষিতীশ হাজির হলো খনিদের ঘরের দরজায়। তক্ত বসে ময়লা ছেঁড়া কাঁথার ওপর কমল শুয়ে এক দৃষ্টি জানলার বাইরে তাকিয়ে, সব ছোট ভাইটি আর মা উনুনে ফুটন্ত ভাতের হাড়ির সামনে বসে, ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা কাকারি দিতে কমল তাকালো, অবাক হলো, উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়লো। আসুন, একটু আগেই কোনি বলছিল আপনি একদিন আসবেন, কি আর দেখবেন আমায়। কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। কমল বুঝতে পেরেছে তার অবস্থা শেষ। ক্ষিতীশ দত্ত বসে ধার ঘেসে বসলো, কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে কমল বলল, হ্যাঁ আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে বলল, খনির দ্বারা কিছু হবে কি? আমাকে রোজ বলে কি কি শিখলো, খুব রোখা মেয়ে, যদি বলে করবো করবোই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, হবে। প্রথম প্রথম একটু চঞ্চল ছটফটে থাকে, মন বসলে আমার মনে হয় কিছু একটা পারবে।
একটা ভাইকে চায়ের দোকানে কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেবো ভাবছি। কথাবার্তা বলেছি, 60 টাকা দেবে। কিন্তু সাঁতার তাহলে হবে না। কনি ঘরে ঢুকলো। ক্ষিতীশকে দেখে অবাক হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কোনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছু হলো না। এখন যদি কোনি পারে, আপনি বলছেন ওর হবে? ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কিরে, শুনলি তো? কমল মুখ উঁচু করে দাঁড়ালো, তাকালো। ইচ্ছে থাকলেও মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না? দাদার স্বপ্ন। আমি একসময় থাকি না থাকি, উনি যাতে দাঁড়ায়, উনি যাতে সাঁতারে সে অলিম্পিকে যেতে পারে। কমলেশ্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। ফণির মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? উনি আস্তে আস্তে মাথা এড়িয়ে দিল। হয়তো বুঝতে পেরে গেছে কমল যে তার সময় আসন্ন, তার কনিকেই এই বাড়ির পুরো দায়িত্ব নিতে হবে। তো কনি যদি একদিন অলিম্পিকে যেতে পারে, কনি যদি তার স্বপ্ন পূরণ করতে পারে, তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে এই পরিবারটাও হয়তো দাঁড়াতে পারে। কিন্তু পরিবারে তখন এক চরম নিস্তব্ধতা নেমে আসলো। কমলও চুপ করে রইল, উনিও চুপ করে রইল। শুধু হাড়িতে ভাত ফুটছে, তার টক টক শব্দ শোনা যাচ্ছে। এইভাবেই সপ্তম পরিচ্ছেদ শেষ হচ্ছে। এক করুণ কাহিনী আমরা পড়ছি। এরপরে ভিডিওতে আমি অষ্টম পরিচ্ছেদ তৈরি করবো, আমাদেরকে পাঠিয়ে দেবো।